হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার চ্যাপ্টার 5 আর পার্ট 4। অর্থাৎ আমি 1 2 3 করে পার্ট 3 দিয়ে দিয়েছি। অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের এই চ্যাপ্টার 5 এর ভারত চ্যাপ্টার থেকে, অর্থাৎ ভারত চ্যাপ্টার অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের 3টে ভিডিও আমি অবশ্যই আগে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আবার এই পার্ট 4, এই পার্ট 4-তে যাওয়ার আগে আমি বলবো যে যারা সাধারণত 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা, এবং যারা 9-এ পড়ো অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আলোচনা করার আগে আমি বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছো অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই এই দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ সম্পাদনার পদক এই বইটা যদি কারো কাছে থাকে, এই বইটা সঙ্গে নিয়ে বসবে। তাহলে পাই টু পাই আমি বলবো, চ্যাপ্টার ওয়াইজ এই পার্ট পার্ট করে বলবো, আর তোমাদের সুবিধা হবে। আর যার কাছে যে রাইটারের বই আছে সে সেই রাইটারের বইটা নিয়েই বসবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু এই এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো দেখো, আজকে আমি 104 পেজ, আগে 103 পেজ দিয়ে দিয়েছি, আজকে 104 পেজ। এই 104 পেজে আসার ক্ষেত্রে মাটির এসেই আমি এই 104 পেজে মাটির অবক্ষয়ের ফলাফল, অর্থাৎ উর্বর মাটির অপসারণ, এই মাটি ক্ষয়ের জন্য মাটির ও পৃষ্ঠ পৃষ্ঠ স্তরে জৈব ও খনিজ সমৃদ্ধ মাটি অপসৃত হয়ে মাটির পুষ্টি মৌলের অপসারণ ঘটে, অনুর্বর হয়ে ওঠে। তাহলে এবার এই মাটির অবক্ষয়ের ফলাফল এখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নেরই সাধারণত ভৌম জলের 1 নম্বরে দিয়েছে মাটির উর্বর মাটির অপসারণ, 2 নম্বর হচ্ছে ভৌম জলের উচ্চতা ও মাটির আর্দ্রতা হ্রাস, 3 নম্বর মরু অঞ্চলের প্রসার, 4 নম্বর হচ্ছে বন্যা ও খরা প্রবণতা বৃদ্ধি, 5 নম্বর খাল ও জলাশয়ের নদীপলি সঞ্চিত বৃদ্ধি। এবার 6 নম্বর হচ্ছে ভূমি ধস বৃদ্ধি, 7 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি ও সংস্কৃতির উন্নতিতে বাধা। তাহলে দেখো, এই মাটি অবক্ষয়ের ফলাফলগুলি কি কি, মাটি ক্ষয় হলে কি কি অসুবিধাগুলি পড়ে সেইগুলো কিন্তু এটা চ্যাপ্টার, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এবার দেখো, মাটির ক্ষয়জনিত সংরক্ষণ, অর্থাৎ মাটি ক্ষয় হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সংরক্ষণ করার প্রয়োজন। এই সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করি। সেই পদ্ধতি অবলম্বনের মধ্যে এই বৃক্ষরোপণ, ধাপ চাষ অর্থাৎ সমোন্নতি রেখা চাষ। 4 নম্বর দেখো যে ফালি চাষ করে কিন্তু মাটির ক্ষয় রোধ করা যায়। আবার এই গালি চাষ করেও কিন্তু করা যায়। 6 নম্বর হচ্ছে ঝুম চাষ। এই পদ্ধতিতে কিন্তু আমরা মাটিকে কি করতে পারি, মাটির ক্ষয় প্রতিরোধ করতে পারি আর সংরক্ষণ করতে পারি। এবার আমি চলে যাব তারপরের চ্যাপ্টারে। দেখো, পরের পাতাতে গিয়ে আমি দেখছি যে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অরণ্য সংরক্ষণ, অর্থাৎ অরণ্যের সঠিকভাবে প্রয়োজন মতো বিজ্ঞানসম্মত ব্যবহার ও সুরক্ষিত রাখা, বৃক্ষ সৃজন করা। কিন্তু এই অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে এখান থেকে বিরাট বড় কোশ্চেন এসে যাবে। এই কোশ্চেনটা কিন্তু আমি এখানে লিখেছি, যে এখানে 3টে স্টার দিয়ে লিখেছি, ভারতের অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয় পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু পরে আমি আলোচনা করছি। তার আগে আমি চলে যাব যে এই সামাজিক বনসৃজন কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অরণ্য সীমার বাইরে পরিত্যক্ত অনাবাদী জমিতে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গ্রামীণ জনসাধারণের যৌথ একক প্রচেষ্টা কিন্তু এই বৃক্ষরোপণকে সামাজিক বনসৃজন করা হয়েছে। এবার আমরা চলে যাব ঠিক তারপরে এই কৃষি বনসৃজন। দেখো, কৃষি বনসৃজন অর্থাৎ কৃষক দ্বারা তার নিজ অধিকারভুক্ত কৃষি জমি বা পতিত জমি কৃষিকার্যের সঙ্গে কাঠ, সবুজ সার, ভেষজ দ্রব্য, ফলমূল আরোহণ জন্য বৃক্ষরোপণ করে বনসৃজন করা প্রয়োজন হয়েছে। তাই উদ্দেশ্য, এই ব্যক্তিগত কিছু উদ্দেশ্যের জন্য কিন্তু এটা করে থাকতে পারি, আবার স্থান ও গাছ। এবার দেখো, কৃষি বনসৃজনের জমির অবস্থান অনুসারে নির্দিষ্ট গাছ লাগানো, এটা জমির আল বাঁধা, জমির পতিত জমি উদ্ধার করা, বাড়ির ফাঁকা জায়গা এবং বাগান, অর্থাৎ আমরা বাগানে বাড়ির ফাঁকা জায়গা, পতিত জমি যেখানে আছে সেখানে বৃক্ষরোপণ করে আমরা এই কৃষি বনসৃজন করতে পারি। চলে যাব আমরা ঠিক পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই ফসলের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমাদের এই ফসলের শ্রেণীবিভাগ পাওয়ার আগে আমরা আরেকটু পেয়েছি ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। এইটা একটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার ভারতীয় কৃষির বৈশিষ্ট্য,
অর্থাৎ ভারত একটি কৃষিপ্রধান দেশ। এই ভারতের মতন কৃষিপ্রধান দেশে, অর্থাৎ যে দেশে গঙ্গার মতো একটা বড় নদী রয়েছে, সেই নদীর প্রভাবেই সে কিন্তু ভারতের কৃষি সমৃদ্ধি আরো বেশি বিস্তার লাভ করেছে। এবার এই ভারতের কৃষির বৈশিষ্ট্য, অর্থাৎ জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, অর্থাৎ যে যার জীবিকা নিয়ে নিয়ে নির্বাহ করে জীবন ধারণ করে, এই কৃষির উপরে নির্ভর করে অনেক মানুষ, অর্থাৎ ভারতের অনেক শতাংশ মানুষ এই কৃষির উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে। এবার দেখো জনসংখ্যার বিপুল চাপ। এই জনসংখ্যার বিপুল চাপের ফলে, অর্থাৎ জনবিস্ফোরণের জন্য কৃষিতে জনসাধারণের চাপ অত্যধিক। তো মোট জনসংখ্যার প্রায় 65% কৃষিজীবীদের জন্য কৃষির উপর নির্ভরশীল করে বেঁচে থাকতে হয়। তাই মানুষ কৃষি জমির অনুপাত কমলেও এই কৃষি জমিকে বাড়িয়ে তার ফসলের উৎপাদন করে সেই সমতাটা রক্ষা করছে। তারপরে দেখো পশু শক্তির প্রাধান্য, অর্থাৎ আদিম সভ্যতার আদিম লগ্ন থেকে কিন্তু আমরা পশু উপর নির্ভর করে কৃষিকাজ করে আসছি, এখনো করছি। তবে এখন অত্যাধুনিক যন্ত্র অর্থাৎ উন্নত প্রযুক্তির কারণে এই পশু শক্তির প্রাধান্যের সঙ্গে সঙ্গে ওইটার শক্তিটা একত্রিত হয়ে কিন্তু এই কৃষির ক্ষেত্রে একটা বিরাট বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। তারপরে দেখো মৌসুমী বৃষ্টি নির্ভরতা, অর্থাৎ ভারতীয় কৃষি মৌসুমীর উপর নির্ভর করে মৌসুমীর আগমনের ভিত্তিতে কৃষি মরশুম শুরু হয় এবং বর্ষাকালে এই খারিফ চাষ মৌসুমী বৃষ্টিপাতের উত্তর পুরোপুরি নির্ভরশীল, অর্থাৎ এই বৃষ্টির উপর নির্ভরশীল। কখনো যদি বৃষ্টি আগে আসে তখন একটু ভালো হয়, কখনো পরে আসলে কৃষির ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপই হয়। আর কোনো কোনো বছর বর্ষার প্রচণ্ড প্রকোপের ফলে কৃষিক্ষেত্রে ভীষণ ক্ষতি হয়ে যায়, আবার কোনো কোনো বছরে বর্ষার না আসার দরুনে আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণগুলি কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয়। এবার জলসেচের ব্যবহার, শীতে রবি শস্য চাষ, বহু ফসলিক চাষের জন্য সারিবদ্ধভাবে ভারতে খাল, নলকূপ ও সেচের ব্যাপক প্রসার ঘটেছে। মোট চাষযোগ্য জমির 64% জমিতে বিশ্বের মধ্যে সেচজনিত জমির দিক থেকে ভারত প্রায় দ্বিতীয়। এবার তারপরে পয়েন্ট হচ্ছে আমরা ক্ষুদ্রাকৃতি জমিজাত, অর্থাৎ যৌথ পরিবার প্রধান ভাঙন, বংশ পরম্পরায় জমির ভাগ বাটোয়ারা, জমির হস্তান্তর জন্য জমি অতি ক্ষুদ্রাকার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু যদি কৃষি জমি বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসে না, কিন্তু এই ভাগ বাটোয়ারার পক্ষে কিন্তু ছোট ছোট জমিতে চাষ ঠিকঠাক করা হয় না, আবার কারো কোনো অসহযোগিতার কারণে সেই সমস্ত জমিতে পতিত হয়ে থাকে। এই কারণের জন্য কৃষিক্ষেত্রে কিন্তু ভীষণ ক্ষতিকর হয়। 7 নম্বর দেখো কীটনাশক সারের অতিনিয়ন্ত্রণ, অর্থাৎ এই 1960 সালের দশক থেকে ভারতের উপমহাদেশে সার কীটনাশক ব্যবহার করে সবুজ বিপ্লবের প্রাধান্য সাফল্য লাভ করা গিয়েছে। তারপরে খাদ্যশস্যের প্রাধান্যের জন্য কিন্তু এটা হয়ে থাকে। পশু খাদ্যের অভাবের জন্যও কিন্তু আমাদের এই কৃষিক্ষেত্রে ভারতীয় কৃষির ক্ষেত্রে বৈশিষ্ট্য লক্ষণীয় বিষয়। এবার 10 নম্বর পয়েন্ট হচ্ছে বহু ফসলি জমি, অর্থাৎ দেশের বিভিন্ন অংশ, জলবায়ু, মাটি, ভূপ্রকৃতির বিভিন্নতা, বিপুল জনসংখ্যার ভরণ পোষণ ও কর্মস্থানের উদ্দেশ্য কৃষি মরশুমের ভিত্তিতে ভারতের বিভিন্ন অঞ্চলে বহু ফসলই চাষ করা হয়েছে। এবার দেখো এই চ্যাপ্টার থেকে আমি ভারতের এই কৃষি ফসলের শ্রেণী বিভাগ, এখানে দেখো কিছু আছে খাদ্যশস্য, কিছু অর্থকারী ফসল, এই পর্যন্ত অর্থাৎ আমরা 110 পাতা পর্যন্ত আমরা পড়েছি। এইটা পড়ার পরে এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বললাম, তার মধ্যে থেকেও আমি আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন কিছু এখানে 25টা খুঁজে রেখেছি। এই 25টা কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা সাধারণত মাধ্যমিক 2026, অর্থাৎ এটা যারা মাধ্যমিক দেবে 2026 তাদের জন্য। আর সেকেন্ড সামেটিভ এর জন্য এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এখানে বলছে 100% কমন। এখানে আমি বলেছি যে 100% কমন বলতে, এখানে 100% কমন বলতে বলেছি যে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ ভারত চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন আসে। অর্থাৎ এখানকার এই ভিডিও থেকে আমি যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, এই কোশ্চেনগুলো কিন্তু এর থেকে কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। কোশ্চেনটা কিভাবে আসতে পারবে? কোশ্চেনটা আসতে পারবে, কিছু আছে এমসিকিউ, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টিক দ্য কারেক্ট অ্যান্সার এন্ড ম্যাচিং, যে কোনো ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। সেই কোশ্চেনগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি। কোশ্চেনগুলো হলো, 1 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোথায় মাটি গবেষণাগার গড়ে উঠেছে? মধ্যপ্রদেশের ভোপালে। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্য অরণ্যের পরিমাণ সবচেয়ে কম? অর্থাৎ হরিয়ানা রাজ্যে। 3 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশে। 4 নম্বর দেখো, ভারতের কত শতাংশ জমিতে অরণ্য রয়েছে? অর্থাৎ ভারতের যত জমি আছে তার 12% জমিতে কিন্তু অরণ্য রয়েছে। তারপরে দেখো 5 নম্বর দেখো, পরিবেশ রক্ষায়
কত শতাংশ অরণ্য থাকা আবশ্যিক, অর্থাৎ 33% অরণ্য থাকা আবশ্যিক। 6 নম্বর দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে বা ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি প্রধান অংশে উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, কি কি? অর্থাৎ 6টি প্রধান ও 16টি উপশ্রেণীতে বিভক্ত। 7 নম্বর দেখো শতকরা অরণ্যের পরিমাণ কোন রাজ্যে প্রথম, অর্থাৎ মিজোরাম রাজ্যে প্রথম। 8 নম্বর দেখো কয়েকটি জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ অর্থাৎ জঙ্গল উদ্ভিদের নাম লেখো, যেটা হচ্ছে ক্যাকটাস, মনিমনসা, বাবলা, খেজুর, বিভিন্ন ঘাস, এটা সাধারণত জেরোফাইট জাতীয় উদ্ভিদ। 9 নম্বর দেখো ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ প্রথম কোন রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে ম্যানগ্রোভ অরণ্য প্রধান। 10 নম্বর দেখো সুন্দরবনে কত প্রজাতির উদ্ভিদ দেখা যায়, অর্থাৎ 64 প্রজাতির উদ্ভিদ দেখা যায়। 11 নম্বর ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি, সুন্দরবন। সুন্দরবন কিন্তু ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। 12 নম্বর দেখো ট্যানিন কি, অর্থাৎ সুন্দরী, গর্জন, ধন্দুল গাছের ছালের উপজাত দ্রব্যই হলো ট্যানিন। 13 নম্বর দেখো ভারত তথা বিশ্বের একমাত্র ভাসমান বনভূমি নাম লেখো, অর্থাৎ এই কেইবুল লামজাব মণিপুর লেক টাকরোয়া, এটা হচ্ছে ভারতের ভাসমান একটা বনভূমির নাম। 14 নম্বর দেখো বিশ্ব অরণ্য দিবস কবে, অর্থাৎ 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। 15 নম্বর দেখো জাতীয় অরণ্য সপ্তাহ কবে, অর্থাৎ প্রত্যেক বছরে 8 থেকে 14 জুলাই আমরা জাতীয় অরণ্য সপ্তাহ পালন করি। 16 নম্বর দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে, অর্থাৎ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 17 নম্বর দেখো ভারতের বনভূমি সংরক্ষণ আইন কবে চালু হয়, 1980 সালে এই ভারতের বনভূমি সংরক্ষণ আইন চালু হয়। 18 নম্বর দেখো কে প্রথম বনসৃজন কথাটি ব্যবহার করেন, অর্থাৎ জেসি ওস্টবি 1976 সালে এটা প্রথম চালু করেন। 19 নম্বর দেখো সব রকম কৃষির ফসল উৎপাদনে ভারতের স্থান কততম, দ্বিতীয়। 20 নম্বর দেখো ভারতের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, অর্থাৎ ইম্ফলে অবস্থিত। 21 নম্বর দেখো ভারতের প্রধান খাদ্য ফসল এবং সর্বপ্রধান ফসল কোনটি, ধান। তারপর দেখো 22 নম্বর দেখো এই যে পমাম কালচার কি, অর্থাৎ বাণিজ্যিক ভাবে ফসল চাষ করাকে বলা হয় এই পমাম কালচার। 23 নম্বর দেখো ওয়েরি কালচার কি, অর্থাৎ বাণিজ্যিক ভাবে শাকসবজি চাষকেই বলা হয় ওয়েরি কালচার। 24 নম্বর দেখো ক্লোরিকালচার কি, অর্থাৎ ফ্লোরিকালচার কি, ফুল ও পাতাবাহারি গাছের চাষকে বলা হয় এই ফ্লোরিকালচার। 25 নম্বর দেখো লাস্ট কোশ্চেন, ভারতের দুটি অর্থকারী ফসলের নাম লেখো, চা আর পাট। আমি এখানে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, এই কোশ্চেনগুলো যারা সাধারণত মাধ্যমিক 2026 মাধ্যমিক দেবে তাদের জন্য, আর যারা সেকেন্ড সেমিস্টার অর্থাৎ যারা 10-এ পড়ো সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আমি একটা তোমাদের সাথে কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনটা আলোচনা করার আগে বলবো যে ভারতের অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। এখানে আমি ভারতের অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করার আগে আমি এখানে বইতে চলে যাই, বইতে চলে এসেছি। বইতে চলে এসে আমি আসছি পেজ ভারতের চলে আসছি যে বনভূমি সংরক্ষণের আইন। দেখো এখানে কতগুলি পয়েন্টস দিয়েছে, এই পয়েন্টসগুলো তোমাদের সামনে বলে দেবো। বলছে 1 নম্বর পয়েন্ট দিয়েছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন। আমরা যদি অনিয়ন্ত্রিতভাবে অর্থাৎ নিয়ন্ত্রণ না করে বৃক্ষচ্ছেদন করি তাহলে কিন্তু আমাদের অরণ্য সংরক্ষণ হবে না। 2 নম্বর দেখো অপরিণত বৃক্ষচ্ছেদন রোধ, অর্থাৎ যে গাছগুলো পরিণত হয়নি সেই গাছগুলোকে যদি আমরা কেটে ফেলি তাহলে কিন্তু আমাদের অরণ্য সংরক্ষণ কিছুতেই হবে না। 3 নম্বর দেখো কাঠের বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি, অর্থাৎ কাঠ কেটেই যে জ্বালানি করতে হবে যে তার উপরে নির্ভর করতে হবে তা নয়। আমরা যদি এই জ্বালানিটাকে অন্যভাবে ব্যবহার করি অর্থাৎ উন্নত প্রযুক্তি ব্যবহার করি তাহলে কিন্তু বনভূমি রক্ষা পাবে। 4 নম্বর দেখো দাবানল প্রতিরোধ। আর দাবানলে প্রত্যেক বছরে প্রচুর উদ্ভিদ নষ্ট হয়ে যায় এবং দাবানল প্রতিরোধ করতে আমাদের সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তার সঙ্গে যদি আমরা একটু যুক্ত থাকি তাহলে কিন্তু দাবানল প্রতিরোধ করা খুব সহজেই করা যায়। 5 নম্বর দেখো উদ্ভিদের রোগ প্রতিরোধ, অর্থাৎ আমাদের মতো উদ্ভিদেও কিন্তু রোগ হয়। এই রোগটাকে প্রতিরোধ করার জন্য যদি আমরা সমবেতভাবে সরকারি প্রযুক্তির সাথে বা সরকারি সংস্থার সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের এই বনভূমিকে অবশ্যই রক্ষা করতে পারবো। তারপর দেখো পশুচারণ নিয়ন্ত্রণ, অর্থাৎ যে কোনো স্থানে যেখানে গাছ লাগানো হয়েছে সেই স্থানগুলোতে যদি আমরা পশুচারণ বন্ধ করি তাহলে ছোট উদ্ভিদ যেগুলো প্ল্যান্টস সেগুলোকে যদি গরুরা গৃহপালিত পশুরা খেয়ে না ফেলে সেদিকে নজর রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের অরণ্য সংরক্ষণ হয়ে যাবে। এবারে দেখো যে বনসৃজন আর বনসৃজন, অর্থাৎ বনসৃজন বা পুনর্বনসৃজন, অর্থাৎ বনসৃজন করতে হবে, গাছ লাগাতে হবে এবং পুনরায় সেটাকে দেখভাল করতে হবে এবং পুনরায় আবার গাছ লাগাতে হবে। এই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা অবশ্যই এই বনসৃজন ও পুনর্বনসৃজন করতে পারি।
8 নম্বর দেখো অরণ্য ব্যবস্থাপনায়, অর্থাৎ এই বন দপ্তর উদ্যোগে নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে যদি অন্তর পরিণত নির্বাচিত বৃক্ষচ্ছেদন এবং বাজারে বিক্রি কর্মসূচি পালন করা হয়, তাহলে কিন্তু আমাদের এই অরণ্য ব্যবস্থাপনা ঠিকঠাক পালন করলে অরণ্য সংরক্ষণ হয়ে যাবে। 7 নম্বর দেখো জনগণের অংশগ্রহণ, অর্থাৎ এই সরকারি অর্থাৎ প্রযুক্তির সাথে, অর্থাৎ সরকারি সংস্থার সাথে আমরা যদি জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ কিন্তু যাদের সরকারের সাথে যুক্ত থাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু সরকারি প্রযুক্তিটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, আর আমাদের আমাদের বনও কিন্তু সংরক্ষণ হবে। তাই সরকার থেকে 1972 সালে পশ্চিম মেদিনীপুর আরবাড়ি অরণ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তা ভারতের বনভূমি সংরক্ষণ আইন 1980, অর্থাৎ 1980 সালেই কিন্তু এটা আমাদের নেওয়া হয়েছে। তো আমরা এই কোশ্চেনগুলো যদি আমরা পার্ট পার্ট করে বনভূমি সংরক্ষণ একটা পার্ট দেখিয়ে তার যদি 3টে 4টে পার্ট করে এরকম দেখাই, তাহলে কি হবে, এক্সামিনাররা কিন্তু খুশি হবে। অর্থাৎ আমি একটা সূচনা দেবো, আর এতে 3টে 4টে পয়েন্ট বা 4টে 5টা পয়েন্টস, এই 5টা পয়েন্টস যদি আমি প্রত্যেকটা পয়েন্টস লিখি আর প্রত্যেকটা পয়েন্টস এগেইনস্টে যদি একটা করে 2টো করে লাইন আমরা লিখে দিই, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর নাম্বার এসে যাবে। অর্থাৎ এখানে যদি 4-5 নম্বর থাকে, 5 নম্বর প্রশ্নে 5টা কোশ্চেনে এই 5টা পয়েন্টসের জন্য আমাকে 5 নম্বর দিতে বাধ্যই হবে। তাহলে আমরা অবশ্যই এই ধরনের কোশ্চেন লিখবো, আর লেখার শুরুতে কিন্তু এরকম একটা স্ট্রাকচার করে নেবো, সংরক্ষণ, বনভূমি সংরক্ষণ, কারণগুলি এই কারণগুলি হচ্ছে প্রত্যেকটা লাইনের ভেতরে 2টো লাইন করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই অরণ্য সংরক্ষণের প্রশ্নটা দেওয়া হয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নটা ভারতের অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয় পদ্ধতি, অর্থাৎ প্রয়োজনীয় পদ্ধতিগুলি আলোচনা করব। এইভাবে যদি আমরা কোশ্চেন আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই নম্বরটা এসে যাবে। তাহলে আজকের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা তো অবশ্যই লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরা ভীষণভাবে মোটিভেটেড হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হবে। আর এই পরের পার্টটা, অর্থাৎ আমরা 4 নম্বর পার্ট দিয়েছি, 5 নম্বর পার্ট, 6 নম্বর পার্ট, আর 2টো পার্ট কিন্তু এই 10ম শ্রেণী বা যারা মাধ্যমিক দেবে 2026-এ, তাদের জন্য কিন্তু আরো 2টো পার্ট বাকি রইলো। এই 2টো পার্ট আমি তোমাদের সাথে প্রমিস করছি যে পরবর্তী ভিডিওতে আমরা 5 নম্বর পার্ট নিয়ে হাজির হবো। তারপরে একটা লাস্ট পয়েন্ট 6 নম্বর পয়েন্ট দিয়ে আমরা কিন্তু এই ভারত চ্যাপ্টারটা, এই ভারতবর্ষের যে এত বড় চ্যাপ্টারটা আমরা কিন্তু শেষ করে দেবো। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।